হঠাৎ আমার কক্ষে এলেন যে? কিছু বলার আছে নাকি? ললনা, এই ললনা, ঘুমিয়ে পড়লে নাকি? না মন্ত্রী মশাই, চোখটা একটু লেগে এসেছিল। কি মন্ত্রী মশাই, আপনার আসতে এত সময় লাগলো কেন? আমি সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি। বাইরে আরো কিছু লোক আছে আমার সঙ্গে। উফ, আজ মাছের কালিয়াটা কি রেঁধেছো মা? দারুণ হয়েছে কিন্তু খেতে। আজ বাড়িতে কোনো ভালো খবর আছে নাকি? হাতে এভাবে চোট লাগলো কি করে মন্ত্রী মশাই? কাল রাতে লুকিয়ে লুকিয়ে অস্ত্র আর স্বর্ণ সামগ্রী পাচার করার সময় হঠাৎ রানীমার আগমনের দ্রুত লুকোতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছি আমি, যার ফলে হাতে জখম হয়েছে। এত বড় কাণ্ড ঘটে গেল, বাড়ির ছেলে রাজপ্রাসাদে কাজ হয়ে গেল, আর আমি কিছুই জানি না। আমাদেরকে তোমরা দু মা ছেলে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না বৌদি? আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম, কাল তুমি চন্দনা চুমকির বিয়ের ব্যাপারে ওই কথাটা উঠালে, তাই সে কথার বীরে আমি এ কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। এছাড়া এ কথা তোমাদের থেকে লুকোনোর কোনো ইচ্ছে আমার ঠিক ছিল না ঠাকুরপো। তুমি তো আমায় একবার বলতে পারতে বৌদি, আমাকেও তো বলনি। তাহলে বুঝবো কি করে যে তোমরা আমাদের কাছ থেকে কোনো কিছু লুকোতে চাওনি? তোমরা আমাকে আর মাকে ভুল বুঝছো কাকি। আমরা তোমাদের কাছ থেকে এত বড় কথাটা কেন লুকাতে যাব? আজ হোক কাল হোক এ খবর তো তোমরা পেতেই। সে সব কিছু আমি বাদ দিলাম। এখন বৌদি, তুমি আমায় বলো তো, এত কিছুর পরেও তোমার ছেলেকে ওই রাজপ্রাসাদে কাজে পাঠাচ্ছ? এতদিন তো অনেক নাটক করলে, রাজপ্রাসাদের কারো সঙ্গে ছেলেকে মিশতে দেবে না, সবার চোখের আড়ালে ছেলেকে বড় করবে। তবে এখন কি হলো? ও বুঝেছি, এখন বুঝি তুমি তোমার লোভটা সামলাতে পারলে না, তাই না? এ কি রাজকন্যা, এই দুপুরের কড়া রোদে কোথায় চললেন আপনি? এ সময় তো আপনি কক্ষের বাইরে যান না, রোদের তাপে আপনার শরীর পুড়ে যাবে। আজ তবে কোথায় চললেন? আমি একটু রাজউদ্যানের দিকে যাচ্ছি, সেখানে নাকি কেউ বা কারা তলোয়ার চালনা শিখছে, সেটাই দেখতে যাচ্ছি। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, আপনার ভবিষ্যৎ প্রাণ রক্ষক কেমন অস্ত্র চালানো শিখছে সেটাই দেখতে যাচ্ছেন, তাই তো? তুই সবসময় আমার মনের কথা বুঝে যাস দাসী, তাই তো তোকে আমার এত ভালো লাগে, আর তাই তোকে আমি আমার খাস দাসী হিসেবে নির্বাচিত করেছি। তবে মাঝে মধ্যে এত সত্যি কথা বলা ঠিক না, বুঝেছিস তো? মাঝে মধ্যে সেটা বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। না না রাজকন্যা, আমি আপনার বিরক্তির কারণ হতে চাই না। তবে এত বেশি কথা না বলে চুপচাপ আমি যেখানে যাচ্ছি সেখানে চল। আগে রাজকন্যা চলুন। দাসী আর রাজকন্যা রাজউদ্যানের দিকে যেতে থাকে। রাজকন্যা মূলত চন্দনের অস্ত্র শিক্ষাদান দেখার জন্যই সেখানে যায়, কিন্তু চন্দন তখনও তার বাড়িতে ছিল। কাকা, এ আপনি কিভাবে কথা বলছেন? আমার মা তো আপনার সম্পর্কে বড় বৌদি, তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলা উচিত আপনার। আমার মায়ের সঙ্গে এভাবে মোটেও কথা বলবেন না। আর একবার আমার মাকে অসম্মান করে কথা বললে আমি কিন্তু মেনে নেব না। কেন রে, তুই তো খুব জোর গলায় কথা বলছিস। তোর মায়ের সঙ্গে এভাবে কথা বললে কি করবি? তোর কাকার গায়ে হাত তুলবি নাকি? আহ মাধুরী, এসব কি কথাবার্তা বলছো? কেন, তোমার ছেলে তো এক্ষুনি খুব বড় বড় কথা বললো, সেটা তোমার কানে যায়নি বুঝি? থামো থামো, তোমরা সকলেই থামো। ঠাকুরপো, আমি তোমাদের সবটা বুঝিয়ে বলছি, আগে সবটা শোনো, তারপর কথা বলো। এরপর চন্দনের মা চন্দনের রাজপ্রাসাদের কাজ করতে যাওয়ার ব্যাপারে সব কিছু খুলে বলে চন্দনের কাকা কাকির কাছে। তোমরা এখন সব কিছু শুনলে তো? কেন কেন চন্দন রাজবাড়িতে কাজ করতে যাচ্ছে, আর আমি ওকে কেনই বা অনুমতি দিয়েছি? সবই তো বুঝতে পারলাম, কিন্তু যদি রাজামশাইয়ের কাছে ধরা পড়ে যায় চন্দন, তখন তো রাজামশাই চন্দনকে সহ আমাদেরকেও শাস্তি দেবে। আর এইদিকে আমার এসব কাজকর্ম কে করবে, কে সামলাবে বলো তো? আমার সংসারের সব দায়িত্ব চন্দনের হাতে তুলে দিয়েছিলাম, ও না করলে কে করবে এগুলো? আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি রাজপ্রাসাদে গিয়ে এমন কোনো কিছু করব না যে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগেই ধরা পড়ে যাব। আর বাকি রইল আপনার সংসারের কাজের কথা, আমি সেগুলো সামলে বাকি কাজগুলো করব। তাহলে আমারও কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি এখন রাজবাড়িতে চললাম।
এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। প্রথম দিকে যদি আমি সময় জ্ঞানহীনের মতো কাজ করি তবে রাজবাড়িতে কেউ আমাকে ভালো চোখে দেখবে না। মা, আমি চললাম। ঠিক আছে বাবা, যা তাহলে। এরপর চন্দন রাজবাড়ির দিকে রওনা দেয়। কি ব্যাপার কি সৈন্যসেনা, তোমরা এখানে একা কেন? তোমরা যাকে অস্ত্র চালনা শেখানোর জন্য এখানে এসেছো সে কোথায়? সে এখনো এখানে এসে পৌঁছায়নি রাজকন্যা, তাই আমরা তার জন্য অপেক্ষা করছি। বাবা, কোথাকার কোন লাট বাহাদুর সে যে তাকে কাজ শেখানোর জন্য কোনো রাজ্যের সৈন্যদের অপেক্ষা করতে হয়, আর সে কিনা ঠিক সময় মতো এসে পৌঁছতেও পারে না? এই রে, রাজকন্যা তো মনে হচ্ছে আবারও রেগে যাচ্ছে। না 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 না, রাজকন্যার মাথাটা ঠান্ডা করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। মানে রাজকন্যা, আপনি শান্ত হন, দয়া করে উত্তেজিত হবেন না। চলুন আমরা বরং রাজামশাইয়ের কাছে গিয়ে বালকের নামে নালিশ জানাই। ঠিক বলেছিস তুই দাসী, চল আমি পিতামশাইকে গিয়ে এক্ষুনি জানাবো এমন সময় জ্ঞানহীন বালককে কেন আমার প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত করা হলো, তাকে যেন এই কাজে বহাল না রাখা হয়। চলুন রাজকন্যা। হ্যাঁ, কি ব্যাপার কি চুমকি? তোমার আর আমার তো বিয়ের কথাবার্তা চলছে। আমার বাবা মানে তোমাদের গুরুমশাই তো নিজে যে তোমাদের বাড়িতে গিয়ে আমার আর তোমার বিয়ের প্রস্তাবটা দিয়েছেন তোমার বাবা মায়ের কাছে। তারপরেও তুমি কেন আমার সঙ্গে গোপনে দেখা করতে এলে বলো তো? আমার দেখা করাটা খুব প্রয়োজন ছিল গো জন্টুদা, তাই তো দেখা করতে এলাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম আমাদের বিয়ের খুশিতে তোমার আর তর সইছে না বুঝি, তাই হয়তো চলে এসেছো আমার সঙ্গে দেখা করতে। তোমার সাথে আমার বিয়েটা হলে তো খুশি হতাম জন্টুদা। মানে কি বলছো কি তুমি চুমকি? আমাদের বিয়ে হবে না কেন? বাবা তো তোমার বাড়িতে গিয়ে নিজেই প্রস্তাব দিয়েছেন, আর আমিও তো ছেলে হিসেবে খারাপ নই। আর তাছাড়া গ্রামেও আমাদের একটা মান সম্মান আছে। আমার বাবাকে সকলে এক ডাকে চেনে। তোমাদের থেকেও আর্থিক অবস্থাও আমাদের কোনো অংশে কম নেই। তাহলে কোন কারণে তোমার সঙ্গে আমার বিয়েটা হতে পারে না বলো তো? তোমার সাথে আমার বিয়েটা হবে না এই কারণেই যে বাবা মা আগে থেকে আমার জন্য অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে রেখেছিল মনে মনে। আর তোমার সঙ্গে যখন আমার বিয়ের প্রস্তাব পেয়েছে, তারপরে আমি সেই কথাটা জানতে পেরেছি গো। কি বলছো কি তুমি? তোমার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল? কই, আমার সঙ্গে প্রেম করার সময় তো তুমি এমন কথা আমায় জানাওনি। বিশ্বাস করো ঝন্টুদা, আমি এমন কিছু জানতাম না। আমার বাবা মা মনে মনে ঠিক করে রেখেছিল আমার কাকাতো ভাই চন্দন, তার সঙ্গে নাকি আমার বিয়ে দিয়ে আমাকে বাড়িতে রেখে দেবে। কিন্তু তুমি বিশ্বাস করো চন্দন আর আমি এই বিয়েতে রাজি নই। এটা কেমন কথা হলো বলুন তো মহারাজ? ওই বালকের জন্য আপনি অপেক্ষা করে যাচ্ছেন, আর বালক তার কথা মতো আসছে না এখনো। এই কেমন লোকের উপরে আপনি রাজকন্যার জীবনের ভার দিলেন বলুন তো, যে কিনা ঠিকঠাক সময় মতো ঠিকঠাক জায়গায় এসে পৌঁছাতে পারে না। আসবো মহারাজ। ওই তো রাখাল বালক চন্দন চলে এসেছে। আমি এতক্ষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম জানো তো। আমায় ক্ষমা করবেন মহারাজ, আসলে আমার নিজস্ব কাজগুলো সামলে রেখে আসতে একটু দেরি হয়ে গেল। সেজন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে আমার উপরে কেউ রাগ করবেন না। ধীরে ধীরে আমি সবটা মানিয়ে নেব আমার সঙ্গে। না না চন্দন, তোমার উপরে আমরা রাগ কেন করব? এতটুকু দেরি হতেই পারে, কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম রাজকন্যার জন্য। রাজকন্যা যদি জানতে পারে তোমার আসতে দেরি হয়েছে, তবে হয়তো সে একটু রেগে যেতে পারে। রেগে তো গিয়েছি, এই বালকের কোনো সময় জ্ঞান নেই পিতামশাই। তাহলে একে কেন আপনি আমার প্রাণ রক্ষক হিসেবে নিয়োজিত করবেন? এই কথা বলতে বলতেই রাজকন্যা রাজদরবারে প্রবেশ করে, আর সাথে থাকে তার দাসী। এই তো রাজকন্যা একেবারে ঠিক কথা বলেছেন।
আমি ওই একই কথাই এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম মহারাজকে। একদিন একটু দেরি হতেই পারে, তুমি চিন্তা করো না রাজকন্যা। আমি রাখাল বালক চন্দনকে বলে দেব, সে যেন এমন দেরি আর কখনো না করে। আমি রাজউদ্যানে গিয়েছিলাম যে রাখাল বালক কেমন করে অস্ত্র চালনা শিখছে সেটা দেখার জন্য। সেখানে গিয়ে শুধু সৈন্যদের দেখতে পেলাম, রাখাল বালকের তো দেখাই পেলাম না। প্রথম দিকেই রাখাল বালকের সাহস হয় কি করে নিজের ইচ্ছে মতো দেরি করে আসার? বললাম তো রাজকন্যা, এমন ভুল রাখাল বালক আর কখনো করবে না। এভাবে বললে হবে না পিতামশাই। ওই রাখাল বালককে আমার কাছে ক্ষমা চাইতে হবে, যেন সে এরকম আর সময় জ্ঞানহীনের মতো কাজ না করে কখনো। এইসব কি বলছো কি তুমি রাজকন্যা? সামান্য এইটুকু ভুলের জন্য তুমি তাকে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছি, আমার কাছে কোনো ভুল সামান্য নয়, ভুল তো ভুলই। তাই ওই রাখাল বালককে আমার কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে আমি তাকে কিছুতেই আমার প্রাণ রক্ষক হিসাবে কাজ করতে দেব না। এই রাজকন্যাকে রাগিয়ে দিলে চলবে না। এই যদি আমাকে কাজে না রাখে তাহলে তো আমার রাজবাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। না না না, ক্ষমা চাইতে হয়, বরং আমি চেয়ে নিচ্ছি, তবুও কাজটা হাতছাড়া করতে চাইবো না। আমার ভুল হয়েছে রাজকন্যা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এমন ভুল আর কখনো হবে না। এরপর থেকে সব সময় ঠিক সময় মতোই পৌঁছাবো রাজপ্রাসাদে। আপনি এবারের মতো দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, এবার যাও, নিজের কাজে যাও। এরপর চন্দন রাজদরবার থেকে বেরিয়ে সোজা রাজউদ্যানের দিকে চলে যায়। তুমি কি বলছো কি তোমার বাবা মা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিবে বলে ঠিক করেছে? হ্যাঁ গো জন্টুদা, তবে আর কি বলছি গো। তাই যদি হয়ে থাকে তাহলে সেদিন তোমার বাবা মা কেন আমার বাবা মাকে নিষেধ করে দেয়নি? সেদিনই তো বলে দিতে পারতো যে তোমার সঙ্গে আমার বিয়েটা দেওয়া সম্ভব নয়। আমার বাবা তো এখনো আশা করে বসে আছে যে তোমার বাবা আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যাবে। বাবাকে তো বলতে হবে যে তোমার বাবা মা আমাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বাবা যখন জানবে যে তোমার বাবা মা আমাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তখন সে কতটা কষ্ট পাবে বলো তো? হ্যাঁ গো জন্টুদা, আমি সেটা তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো? হ্যাঁ, কি আবার করবে? বাবা মার পছন্দ অনুযায়ী কাকাতো ভাইয়ের সঙ্গে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আমি চললাম, বাবাকে গিয়ে জানাতে হবে সবটা। এই কথা বলেই ঝন্টু সেখান থেকে চলে যায়। যেও না, যেও না জন্টুদা, দাঁড়াও, তুমি আমায় ভুল বুঝে এভাবে চলে যেও না। আমি তো ওই বিয়ে করতে রাজি নই। আমার দাদা চন্দনকে আমি বিয়ে করতে চাইনি। সব হয়েছে চন্দনটার জন্য। চন্দনকে আমাদের বাড়িতে আটকে রাখবে বলে বাবা এমন মতলব করেছে। না 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 না, চন্দনের সাথে কথা বলতেই হবে। আর যাই হোক, ওকে বিয়ে করে ওর সঙ্গে আমি সংসার করতে পারবো না। আমি তো ভালোবাসি ঝন্টুদাকে। বিয়ে করলে আমি ঝন্টুদাকে করব। আমার আজ বড্ড শান্তি লাগছে, আরো খুশি লাগছে। এতদিন পর ওই রাখাল বালককে আমি ক্ষমা চাওয়াতে পেরেছি। আজ রাখাল বালকের চোখ দেখে মনে হচ্ছিল সে যে রাজকন্যার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাচ্ছিল। এটাই তো চেয়েছিলাম আমি। এই সামান্য রাখাল বালকের চাহনি এমনই তো থাকবে রাজকন্যাদের প্রতি। তবে আপনার মনের আশা পূর্ণ হলো রাজকন্যা। আপনাকে খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছে। আপনাকে রাগান্বিত অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগে না। কি বলিস দাসী, আমি রাগান্বিত অবস্থায় দেখতে তোর ভালো লাগে না? তার মানে তো আমাকে তোদের ভালোই লাগে না, কারণ আমি বেশিরভাগ সময় তো রেগেই থাকি। ইয়ে না মানে, না না, সে কথা কখন বললাম রাজকন্যা? আরে যে যাই বলিস না কেন, আমি এখন আপাতত রাখতে চাচ্ছি না। আমার মনটা এখন ভীষণ ফুরফুরে আছে, সেভাবেই থাকতে চাই। চল তো, এখন নিশ্চয়ই রাখাল বালক তলোয়ার চালানো শিখছে। আমরা এখন গেলে সেটা দেখতে পাবো। বল, চল চল গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলুন রাজকন্যা। কি বলছিস কি তুই জন্তু? চমকির বাবা তোর সঙ্গে চমকির বিয়ের কথাটা নাকচ করে দিয়েছে। আমার দেওয়া প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছে।
না না বাবা, চুমকির বাবা এখনো তেমন কিছু বলেনি। আমি যা শোনার চুমকির কাছ থেকেই শুনলাম। চুমকি আমাকে সব কিছু খুলে বলেছে। ওদের বাড়িতে কি কি চলছে আমাদের বিয়ের প্রস্তাব দেওয়ার পরই নাকি চুমকি জানতে পেরেছে ওর বাবা আগে থেকে ঠিক করে রেখেছে ওকে ওর কাকাতো ভাই চন্দনের সঙ্গে বিয়ে দেবে। তাই যদি হয় তাহলে সেদিন কেন আমার দেওয়া বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিল না চুমকির বাবা? আমি ওই একই প্রশ্ন করেছিলাম চুমকিকে, কিন্তু চুমকি তো কোনো জবাব দিতে পারেনি। আর তাহলে আর এত চিন্তা নেই। আমার মনে হয় কি ওদের ভেতরে ভেতরে হয়তো চুমকির কাকাতো ভাইয়ের সাথে চুমকির বিয়ে নিয়ে কিছু আনাগোনা হয়েছে। তবে আমায় যখন সে ব্যাপারে কিছু বলেনি, তবে এখনো আশা রাখা যায় তোর আর চুমকির বিয়ের প্রস্তাবটা চুমকির বাবা হয়তো ফিরিয়ে দেবেন না। এই কি জানি বাবা, আমি তো সেসব কিছু বুঝতে পারছি না। আর তোকে আর এত কিছু বুঝতে হবে না, দেখাই যাক না চুমকির বাবা কি করেন। আমি তো এবার বিপদে পড়ে গেলাম। চুমকির মা, কি করি বলো তো? চন্দন তো এখন রাজবাড়িতে কাজ শুরু করেছে। ওর সঙ্গে চুমকির বিয়ে দেব বলে ঠিক করেছিলাম, যেন ওকে আমি বাড়িতে আটকে রাখতে পারি। আবার বাড়ির কাজগুলোর মধ্যে দিয়েই ওকে আমি আটকে রাখতে চেয়েছিলাম। আচ্ছা চুমকির বাবা, রাজবাড়ির কাজ করলে বুঝি অনেক পয়সা পাওয়া যায়? কি বলছো কি গো? রাজবাড়িতে গেলে শুধু পয়সা করি নাকি, স্বর্ণ মুদ্রা সোনা মোহর পাওয়া যায়। তাই নাকি? তাহলে তো এখন চন্দন অনেক সোনার মোহর রোজগার করবে গো। আমি তাহলে চুমকির বিয়ে কিন্তু ওই চন্দনের সঙ্গেই দেব। কিন্তু এতে তো চন্দন আর চুমকি কেউ রাজি হচ্ছে না। হবে হবে, আমি চুমকিকে ঠিক রাজি করিয়ে ফেলবো। তুমি চুমকিকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি শুধু চন্দন আর ওর মাকে রাজি করানোর চেষ্টা করো, বুঝলে তো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।